হয়ে গেছে। এখানে একটা আছে ডিআইজি লাইন, একটা আছে টিএক্স, একটা আছে আরএক্স। তার মানে এই তিনটা লাইনে আমাদের 1.0 ভোল্ট পেতে হবে। যদি আমরা আমি তার উপর ছেড়ে দিয়েছি, উনি অন্যান্য ছাত্ররা, তোমরা বলছো না নেটওয়ার্ক দেখতে চাচ্ছি, তো নেটওয়ার্কের ছোট্ট একটা সাবজেক্ট আপনি তুলে ধরেন যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখন প্রেজেন্টেশন করছে হচ্ছে মাহিসুদ্দিন ভাই। এটা কিন্তু আসলে খুব কম সংখ্যক ছাত্রদের কাছে আমি পাই, যে একটা ছাত্র বলছে যে মোবাইল ফোনের কোন সেকশন থেকে আপনি শুনতে চাচ্ছেন স্যার বলেন, আমি বলবো। আমি বললাম নেটওয়ার্ক ওকে, নো প্রবলেম, অডিও নো প্রবলেম, চার্জিং নো প্রবলেম, ডেড ইস্যু নো প্রবলেম, মানে এনিথিং তাকে বললেই সে করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার বাম পাশে দাঁড়িয়ে আছে আমার প্রিয় ছাত্র মাওলানা মাহিসুদ্দিন ভাই। ও হচ্ছে প্রবাস জীবনে ছিল 4 বছর প্রবাস জীবনে। প্রবাস জীবনটা কি কষ্টের স্যার? অনেক কষ্টে, যেটা মানে ভাষায় বইলে প্রকাশ করা যাবে না। অনেক কষ্টকর জীবন থেকে আসলে বাঁচার লড়াই করছে অনেক মানুষ। সে গ্লোবাল নলেজের ছাত্র, আজকে তার ব্যাচ শেষ হচ্ছে, ট্রেনিং করেছে। আমরা এখানে যতগুলো ব্যাচ করি তার মধ্যে আনসাকসেস বা ব্যর্থ ছাত্রও আছে। আমরা সচক্ষে দেখিয়ে দিই যে ছাত্রটা আমার ব্যর্থ। তো একসঙ্গে ক্লাস করানোর পরে কেউ ব্যর্থ হয়, কেউ সফল হয়। তবে গ্লোবাল নলেজের একটা ভালো লাগার জায়গা আছে যে আমাদের সফল ছাত্রের সংখ্যা অত্যাধিক বেশি, কারণ কি প্রেশারের উপরে তাদের ভিতরে একটা ড্রিম তৈরি করার চেষ্টা করি। আর মাহিশ ভাই হচ্ছে ওই পরিশ্রমী ছাত্রদের মধ্যে একজন। চলে যাব মানি মেকিংয়ের জন্য। আমরা যেটা বলি যে আমাদের দক্ষতা দক্ষতা দক্ষতা, শুধু স্কিল দিয়ে মানি মেকিং করা যায় না। হ্যাঁ, মানি মেকিংয়ের জন্য আপনাকে দক্ষতার পাশাপাশি আনুষঙ্গিক অনেক ধরনের যোগ্যতার প্রয়োজন রয়েছে। যেমনভাবে সুন্দরভাবে কথা বলা, এক্সপ্লেন করা, অথবা প্রেজেন্টেশনের যে সক্ষমতা, এটা কিন্তু খুব দরকার। অর্থাৎ আপনার এই ঠোঁটের মাঝখানে যে শব্দটা আপনি তৈরি করেন, এই শব্দের মধ্যেই আপনার গ্রহণযোগ্যতা তৈরি হয়। তো শব্দের মাপকাঠি নিয়ে আমাদের ব্যাপক সমস্যা আছে। তো এটা আমাদেরকে তৈরি করতে হবে। যখন আমরা কাউকে ভালোবাসা দিব, তখন আমাদের কণ্ঠ এবং শব্দের তারতম্যটা কী পর্যায়ে হবে। কাউকে যখন আমি ধমক দিব, বকা দিব, তখন সেটা কী ধরনের ভয়েস আসবে। আবার যখন আমি প্রেজেন্টেশন করছি, তখন আমার ভয়েসটা কীরকম হবে। আরও বিষয়টা হচ্ছে কি, মাতৃভাষা আসলে অন্যরকম একটা বিষয়। একজন মানুষের মনের ভিতরে আবেগ, অনুভূতি এবং আগুন জ্বালিয়ে দেওয়া যায় মাতৃভাষা দিয়ে। আর আমরা এটাকে রপ্ত করার চেষ্টা করি। যখন একটা টিচার প্রেজেন্টেশন করে, তখন তার প্রেজেন্টেশনের মাত্রার উপরে ডিপেন্ড করে ছেলেদের বোঝা এবং আগামী দিন তারা যে লম্বা একটা রাস্তা জার্নি করবে, সেই সময় তাদের হচ্ছে মনের স্পৃহা, একটা ড্রিম তৈরি হয়, এগুলো বিষয়ে কাজ করে। মাহেশ ভাই এখানে ক্লাস করেছে, চলে যাবে আজকে। আমরা আমাদের ছাত্রদের রিভিউগুলো সবসময় নেওয়ার চেষ্টা করি। আজকে ওনার কাছ থেকে আমরা একটা রিভিউ নিব, যে আপনি আমাদেরকে কোনো বিষয় নিয়ে একটু এক্সপ্লেন করেন, আপনি কেমন বুঝেছেন। তো মাহেশ ভাই বলছে যে আপনার যেটা ইচ্ছা আমাকে বলেন, যে কোনো সেকশন থেকে। তা বললাম সবই আপনি ভালো বুঝেন। তো বলছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আসলে খুব কম সংখ্যক ছাত্রদের কাছে আমি পাই, যে একটা ছাত্র বলছে যে মোবাইল ফোনের কোন সেকশন থেকে আপনি শুনতে চাচ্ছেন স্যার বলেন, আমি বলবো। আমি বললাম নেটওয়ার্ক ওকে, নো প্রবলেম, অডিও নো প্রবলেম, চার্জিং নো প্রবলেম, ডেড ইস্যু নো প্রবলেম, মানে এনিথিং তাকে বললেই সে করবে। তা আমি তার উপর ছেড়ে দিয়েছি, উনি অন্যান্য ছাত্ররা, তোমরা বলছো না নেটওয়ার্ক দেখতে চাচ্ছি, তো নেটওয়ার্কের ছোট্ট একটা সাবজেক্ট আপনি তুলে ধরেন যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখন প্রেজেন্টেশন করছে হচ্ছে মাহিসুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটু আমার পরিচয়টা দিয়ে নিই। স্যার অলরেডি আমার পরিচয়টা দিয়ে দিয়েছে, তারপর আমি একটু বলে নিই। মানে আমার লাইফটা অতিবাহিত হয়েছে শুধু পড়ালেখার মাধ্যমে। তারপরে আমি যখন পড়ালেখা শেষ করলাম, বাইরে চলে গেছি। বাইরে থেকে আইসা 1-1.5 মাস পরে আমি এখানে চলে আসছি, কারণ এটা শেখার প্রতি আমার একটু অনেক আগ্রহ ছিল। আর এই সেক্টরে আসার প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছে শুধুমাত্র স্যারের ভিডিও দেখে। এটা মানে আমি বলতে বাধ্য, আমি সর্বপ্রথম স্যারের ভিডিও দেখে এই সেক্টরে আমার আসার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল। আর আমি জীবনে কখনো একটা মোবাইল স্কুলও খুলি নাই, নাটক খুলি নাই। সেই জায়গা থেকে আমি এখানে আসছি। স্যার আজকে আমার উপরে দায়িত্ব দিয়েছে আমি একটা সেকশনটা বোঝানোর জন্য। তা আমি যতটুকু বুঝছি ইনশাল্লাহ আমি ততটুকু বোঝানোর জন্য চেষ্টা করবো। আর আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমার জবান খুইলা দেয়, ভালো বুঝাইতে পারি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন।
নেটওয়ার্ক সেকশন যখন আমাদের কাছে একটা মোবাইল আসে তখন এটা নো সার্ভিস থাকতে পারে। যখন নো সার্ভিস থাকে তখন আমরা প্রথমে চেক করে নিব যে আমাদের মোবাইলে যে সিমটা আছে ওইটা কোন সিম লাগানো আছে। এখন যেই সিমে লাগানো থাকবে হয়তো একটা গ্রামীণ লাগানো থাকতে পারে, বা রবি এয়ারটেল একই ব্র্যান্ডে চলে, রবি এয়ারটেল লাগানো থাকতে পারে, বা বাঙালি লাগানো থাকতে পারে। তখন আমাদের প্রথম চেকটা থাকবে, আমরা নেটওয়ার্ক অটো সেটিং যেটা আছে ওইখানে গিয়ে অটো সিলেক্ট একটা অপশন আছে, ওই অপশনটা অফ করে দিয়ে আমরা অন করে দেখব বাংলাদেশে যতগুলো ব্র্যান্ড প্রচলিত আছে, ঠিক আছে, গ্রামীণ বাংলালি ইংরেজিতে যতগুলো ব্র্যান্ড প্রচলিত আছে সবগুলো সিলেক্ট হয় কিনা। যদি সবগুলো সিলেক্ট হয় মানে এমনকি হতেই হবে। যদি সবগুলো সিলেক্ট না হয় তার মানে আমরা টার্গেট করতে পারি আমাদের আরএফআইসি প্রবলেম আছে। ঠিক আছে, যদি এরকম হয় যে কোনো একটা অপারেটর শো করছে বা কোনো একটা শো করে না, মিসিং হয়ে গেছে, তারপর আমরা প্রাথমিকভাবে টার্গেট করবো আমাদের আরএফআইসি কে। তারপরে আরএফআইসি তার অনেকগুলো আইসি থাকে, এপিটি আইসি থাকে, ঠিক আছে, ডিপিডিটি আইসি থাকে, এসপিডিটি আইসি থাকে। এপিটি আইসি কিভাবে চিনতে হয়, ওটা ওয়ার্কিং এর জন্য কয়টা ভোল্টেজের প্রয়োজন হয়, এপিটি কি কি প্রোটোকল থাকে, ডিপিডিটি আইসি ভিতরে কি কি প্রোটোকল থাকে, এটা কিভাবে ওয়ার্কিং করে, এর ভিতরে কি কি ভোল্টেজের প্রয়োজন হয়, এটা অনেক লম্বা বিষয়। ঠিক আছে, তাই ওই দিকে না যে শুধু আরএফআইসি যেহেতু আমার টার্গেট, আমি আরএফআইসি নিয়ে কথা বলবো। যখন আমি আরএফআইসি চলে আসি তখন আমাদের সর্বপ্রথম এখানে টার্গেট করতে হবে আমার আরএফআইসি চলার জন্য যে মূল শক্তি ও ভোল্টেজের প্রয়োজন, আরএফআইসির ভিতরে ভোল্টেজ আছে কিনা। তখন আমরা জানি আরএফআইসি দুটো ভোল্টেজের মাধ্যমে ওয়ার্কিং করে, একটা হলো 1.8 ভোল্ট আর একটা হলো 1.0 ভোল্ট। 1.8 ভোল্টটা হলো আরএফআইসি তার ওয়ার্কিং এর জন্য মূল শক্তি 1.8 ভোল্ট। তো আরএফআইসি আরেকটা ভোল্টেজ নেয় 1.0 ভোল্ট। ওই ভোল্টেজটা আরএফআইসি কিসের জন্য নেয়, তো আমরা এটা যদি একটু দেখি এখানে আমরা দেখতেছি U3000A যেহেতু এখানে আছে তার মানে এর বি একটা পার্ট আছে। ঠিক আছে, আমরা ডায়াগ্রামে যখনই আইসি চেক করব তখন যদি আমরা দেখি এখানে A আছে বা 1 আছে, তার মানে আমাদের বুঝে নিতে হবে এর পরবর্তীও পার্ট আছে। হয়তো যদি 1 থাকে 2 থাকতে পারে, A থাকলে B থাকতে পারে, C থাকতে পারে, এরকম বহু ধরনের পার্ট থাকতে পারে। তো এখানে যেহেতু A আছে তখন আমার এর বি পার্টে যাইতে হবে, কারণ আমাকে এখানে আরএফআইসি কোনো ভোল্টেজের ইনপুট এখানে নাই। তো ভোল্টেজের ইনপুট যদি আমাকে বের করতে হয়, এখানে যদি A আছে আমি বি চ্যাপ্টারে দেখবো যে কি কি ভোল্টেজ ইন নিয়েছে। আমি তো বলছিলাম একটা 1.8 নেয়, একটা 1.0 নেয়। তা আমার কথা ঠিক আছে কিনা আমি এখান থেকে প্রমাণ করে দিই। এই যে এখানে একটা আমরা দেখতেছি একটা 1.0 ভোল্টেজ নিছে ভিআরজি থেকে এলডিও 1 থেকে, আর একটা ভোল্টেজ নিছে 1.8 ভিআরজি এলডিও 4 থেকে। এই 1.8 যে ভোল্টেজটা আছে এটা হলো আরএফআইসি চলার জন্য তার মূল শক্তি। আর এখানে যে 1.0 ভোল্টটা নিছে এটা আরএফআইসি তিনটা লাইন পরিচালনা করার জন্য সেই ভোল্টেজটা নিয়ে থাকে। এই তিনটা লাইন কি কি আমরা যদি এখানে দেখি, এখানে 1.0 ভোল্টটা এসে তিনটা লাইনে ভাগ হয়ে গেছে। এখানে একটা আছে ডিআইজি লাইন, একটা আছে টিএক্স, একটা আছে আরএক্স। তার মানে এই তিনটা লাইনে আমাদের 1.0 ভোল্ট পেতে হবে। যদি আমরা তিনটা লাইনে 1.0 ভোল্ট না পাই তার মানে আমার আরএফআইসি ওয়ার্কিং করতে পারবে না, মানে ওয়ার্কিং করলেও ওই নেটওয়ার্ক প্রবলেমটা থেকে যাবে। ঠিক আছে, তো টিএক্স লাইনটা কি, টিএক্স লাইনটা হলো আরএফআইসির ভিতর, আরএক্স লাইন হলো যখন আরএফআইসি একটা সিগন্যাল তার ভিতর আসে সে এই লাইনটা পরিচালনা করে সিগন্যালটাকে রিসিভ করে, টিএক্স সিগন্যাল দিয়ে সে ওই সিগন্যালটাকে ট্রান্সফার করে। ডিআইজি সিগন্যালটা কি, ডিআইজি সিগন্যাল হলো আমরা যদি আরএফআইসি দেখি, আরএফআইসির ভিতরে দুইটা ডিভাইসের মাধ্যমে এই সিগন্যালগুলো এখানে থাকে। একটা হলো প্রাইমারি রিসিভ, প্রাইমারি আরএক্স, প্রাইমারি আর পিআরএক্স মানে প্রাইমারি রিসিভ আরএফআইসি রিসিভ করে এন্টিনার মাধ্যমে, এন্টিনা থেকে। আর এখানে একটা আছে ডিআরএক্স মানে ডাইভারসিটি নেটওয়ার্ক। ডাইভারসিটি নেটওয়ার্ক হলো আমরা যখন ফোনে কথা বলি তখন এই নেটওয়ার্কের মাধ্যমে আমাদের মোবাইলে 4G নেটওয়ার্ক কানেক্ট থাকে। ঠিক আছে, তো এই লাইনটা পরিচালনা করার জন্য ওইখানে যে আমরা দেখছি ডিআইজি একটা ভোল্টেজ নিছে, এই ডিআরএক্স লাইনটা পরিচালনা করার জন্য ওই ডিআইজি ভোল্টেজটা প্রয়োজন। যদি ওই ডিআইজি লাইনে আমরা 1.0 ভোল্ট না পাই তখন এই সিগন্যালগুলোতে ফল্ট চলে আসবে। তখন আমরা যেহেতু আরএফআইসির ভিতরে দুইটা ভোল্টেজ পাইছি, তারপর আমাদের আরএফআইসি কে চেক করতে, আমাদের তারপরে টেস্টিং করতে হবে যে আরএফআইসির ভিতরে প্রোটোকলগুলো আছে কিনা। এখানে দুইটা প্রোটোকল আছে,
RFFE ক্লক RFFE ডাটা, এই দুইটা প্রোটোকল RFIC CPU থেকে নিয়ে থাকে। এই দুইটা প্রোটোকল আমাদেরকে দেখতে হবে এই দুইটা প্রোটোকল ঠিক আছে কিনা। যদি এই দুইটা প্রোটোকল দেখার পর আরো 6টা প্রোটোকল আছে যেগুলো আমাদেরকে চেক করতে হয়। ওই 6টা প্রোটোকল কি ডাটা, 6টা ডাটা আছে যেগুলো আমাদেরকে চেক করতে হয়। যখন RFIC ভিতরে একটা সিগন্যাল আসে তখন RFIC সর্বপ্রথম CPU এর সাথে কমিউনিকেশন করে। CPU এর সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে TRX BBIP, TRX BBIM, TRX BBQP, TRX BBQM, এই 4টা ডাটার মাধ্যমে RFIC কে CPU সিগন্যাল দিয়ে থাকে। যখন RFIC CPU থেকে পরিপূর্ণ সিগন্যাল পেয়ে যায় তখন RFIC তার এই নেটওয়ার্কগুলোকে বা যে জি গুলো থাকে হাই ব্যান্ড, লো ব্যান্ড, মিডিয়াম ব্যান্ড, ওই জি গুলোকে TRX মানে ট্রান্সমিট করে দেয়। এখন RFIC যেহেতু আমি যদি RFIC কিন্তু ভোল্টেজ না পাই তখন আমার RFIC কে চেকিং করতে হবে যে ভোল্টেজটা কিসের জন্য আসে না। তখন আমাকে করতে হবে কি, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যদি আমাদের প্রোটোকলগুলো মিসিং থাকে, CPU থেকে যদি প্রোটোকলগুলো না পায় তখনও PMIC RFIC কে ভোল্টেজ সাপ্লাই দিবে না। এই কারণে আমাদের RFIC কে উঠিয়ে প্রথমে দেখতে হবে আমাদের ভোল্টেজ আসছে কিনা। যদি দুইটা ভোল্টেজ চলে আসে তারপরে আমার RFIC লাগানোর আগে আমাকে এই প্রোটোকলগুলো চেক করতে হবে। RFFE ক্লক, RFFE ডাটা, TX BBIP, TX BBIM, TX BBQP, TX BBQM, এই 6টা প্রোটোকল আমাকে চেক করে দেখতে হবে এই 6টা প্রোটোকলে জিআর ভ্যালু ঠিক আছে কিনা। কারণ এই প্রোটোকলগুলো যদি মিস থাকে তখনও PM RFIC কে ভোল্টেজ সাপ্লাই দিবে না। তাই আমার লাগানোর আগে 6টা প্রোটোকল চেক করে দেখতে হবে। আমি যদি 6টা প্রোটোকল ঠিক পাই, তারপর যদি আমি এখানে আমি ওঠানোর পরে দেখি ভোল্টেজ আছে, 6টা প্রোটোকল ঠিক আছে, তারপর আমার RFIC ওয়ার্কিং করে না, তার মানে আমার এই RFIC ফল্ট। আর যদি আমি ওঠানোর পরে এই 6টা প্রোটোকল ঠিক পাই, ভোল্টেজ না পাই, তার মানে আমার তখন আমার PM এ দিয়ে আমার সমস্যাটা চলে যাবে, তখন PM এ কাজ করতে হবে। আর যদি আমি প্রোটোকলগুলো না পাই তখন আমাকে CPU কে টার্গেট করতে হবে। অসাধারণ প্রেজেন্টেশন। আসলে চর্চা মানুষকে বিকশিত করে দেয়। হ্যাঁ, চিন্তা করেন যে এখানে 20 বছরের সিনিয়র টেকনিশিয়ানরা আসে এগুলো শিখতে, আর কোনো ব্যক্তি এখানে এসে বেসিক টু অ্যাডভান্স করছে এটা শিখে ফেলছে, তো তার অদূর ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে, এটাই স্বাভাবিক, তাই না? আমরা ইনশাআল্লাহ মাহেশ ভাইয়ের জন্য দোয়া করি, প্রবাস জীবন থেকে ফিরে এসেছে বাংলাদেশে যেন প্রবাসে যে সাকসেস হলে যে উপার্জন, যে বরকত আল্লাহ দান করতো, দেশেই যেন তার চাইতে বড় কিছু তাকে দান করে। আমরা সকলে দোয়া করি ইনশাআল্লাহ। আপনাকে কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ।